প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সবাইকে এই ভিডিওগুলো শেয়ার করে দিও, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে চাইলে তোমরা জয়েন করে নিতে পারো। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কটি উত্তর সঠিক করছো। তাই আর সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন এক এক নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের ধারা 243 কে নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, পঞ্চায়েত নির্বাচন। ভারতীয় সংবিধানের ধারা 243 কে নিচের পঞ্চায়েত নির্বাচনের সঙ্গে সম্পর্কিত। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, অভ্যন্তরীণ বাণিজ্য কৌশলের মাধ্যমে বিদেশি প্রতিযোগিতা থেকে দেশীয় শিল্পকে রক্ষা করার জন্য ব্যবহৃত দুটি প্রধান রূপ কি? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, ট্যারিফ ও কোটা। অভ্যন্তরীণ বাণিজ্য কৌশলের মাধ্যমে বিদেশি প্রতিযোগিতা থেকে দেশীয় শিল্পকে রক্ষা করার জন্য ব্যবহৃত দুটি প্রধান রূপ ট্যারিফ এবং কোটা। ট্যারিফ মানে হচ্ছে শুল্ক। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, নিচের কোন আইনটি ভারতে কেন্দ্রীয় স্তরে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা চালু করেছিল? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ভারত সরকার আইন 1919। নিচের ভারত সরকার আইন 1919 আইনটি ভারতে কেন্দ্রীয় স্তরে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা চালু করেছিল। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কাজ শুরু করেছে? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ফলতা। পশ্চিমবঙ্গে ফলতায় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কাজ শুরু করেছে। ভারত সরকার 1984 সালে কিন্তু 1984 সালে ফলতা বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করে। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে চরমপন্থী ও নরমপন্থী এই দুই দলে বিভক্ত হয়ে যায়? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, সুরাট অধিবেশন। ভারতীয় জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনে চরমপন্থী ও নরমপন্থী এই দুই দলে বিভক্ত হয়ে যায়। এটি কিন্তু হয়েছিল, সুরাট অধিবেশনটা কিন্তু 1907 সালে হয়েছিল এবং এর সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, কোন মহিলা নেত্রী দ্বিতীয় গোলটেবিল সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করেন? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু মহিলা নেত্রী দ্বিতীয় গোলটেবিল সম্মেলনে প্রতিনিধিত্ব করেন। ইনি কিন্তু মহাত্মা গান্ধীর সঙ্গে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কিন্তু উপস্থিত ছিলেন 1931 সালে। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, নিচের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, সরোজিনী নাইডু। নিচের মধ্যে সরোজিনী নাইডু ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন। ইনি কিন্তু 1925 সালে কানপুর অধিবেশন থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের
সভাপতি নির্বাচিত হন এবং তিনি কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় মহিলা সভাপতি ছিলেন। পরবর্তী প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন এর সঙ্গে যুক্ত ছিলেন না? ভালো মতন কিন্তু দেখে নেবে, এই জায়গায় বলেছে যুক্ত ছিলেন না। তোমাদের সামনে 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, সুভাষচন্দ্র বসু। নিম্নলিখিতদের মধ্যে সুভাষচন্দ্র বসু হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিলেন না। হিন্দুস্তান রিপাবলিকান আর্মি বা এইচআরএ 1924 সালে উত্তরপ্রদেশের কানপুরে প্রতিষ্ঠা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, এটা কিন্তু 1924 সালে। পরবর্তী প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে উলগুলান আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, বিরসা মুন্ডা। নিম্নলিখিতদের মধ্যে বিরসা মুন্ডা উলগুলান আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। এই উলগুলান আন্দোলনের কিন্তু অপর নাম মুন্ডা বিদ্রোহ। এটি হয়েছিল কিন্তু 1899 থেকে 1900 সাল মধ্যে সময় কিন্তু এই বিদ্রোহ হয়েছিল। পরবর্তী প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা যুদ্ধের সময় গোপনে সংগঠন হিসেবে অভিনব ভারত মন্দির বা ইয়ং ইন্ডিয়া সোসাইটি ড্যাশ এবং তার ভাই প্রতিষ্ঠা করেছিলেন। তোমাদের সামনে 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, বিনায়ক দামোদর সাভারকার। ভারতের স্বাধীনতা যুদ্ধের সময় গোপন সংগঠন হিসাবে অভিনব ভারত মন্দির বা ইয়ং ইন্ডিয়া সোসাইটি বিনয় দামোদর সাভারকার এবং তার ভাই প্রতিষ্ঠা করেছিলেন। এটি কিন্তু 1904 সালে প্রতিষ্ঠা করেছিলেন। 1904 সালে, এটি কিন্তু 1904 সালে 1904 সালে প্রতিষ্ঠা করেছিলেন বিনয় দামোদর সাভারকার ও তার ভাই গণেশ দামোদর সাভারকার। পরবর্তী প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন বছর গ্যাট স্থাপিত হয়েছিল? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 1948 সালে। 1948 সালে গ্যাট স্থাপিত হয়েছিল, কিন্তু 1947 সালে 30শে অক্টোবর স্বাক্ষরিত হয়েছিল গ্যাটের এবং 1948 সালের ফার্স্ট জানুয়ারি কিন্তু এই গ্যাট কিন্তু চালু হয়েছে। পরবর্তী প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কোন ব্যক্তি তার ধন নিষ্কাশন তত্ত্বে বলেছিলেন যে ব্রিটেন ভারতকে সম্পূর্ণরূপে শূন্য করে দিচ্ছে? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, দাদাভাই নৌরোজি। নিম্নলিখিতদের মধ্যে দাদাভাই নৌরোজি তার ধন নিষ্কাশন তত্ত্বে বলেছিলেন যে ব্রিটেন ভারতকে সম্পূর্ণরূপে শূন্য করে দিচ্ছে। সরি বন্ধুরা, এটা কিন্তু 1867 সালে দাদাভাই নৌরোজি তার বই পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়ায় কিন্তু এটি বলেছিলেন। পরবর্তী প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, কার অনুপ্রেরণায় নববঙ্গ আন্দোলন সংগঠিত হয়? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর অনুপ্রেরণায় নববঙ্গ আন্দোলন সংগঠিত হয়েছিল। এটি কিন্তু 1820 দশকে হয়েছিল, 1820 দশকে কিন্তু হয়েছিল। পরবর্তী প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, 1919 সালের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল কোন নীতি বা আইনের অধীনে ব্রিটিশরা বিচার ছাড়াই ভারতীয়দের গ্রেপ্তার ও কারাদণ্ড দিতে পারত? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, রাওলাট আইন। 1919 সালের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল রাওলাট নীতি বা রাওলাট আইনের অধীনে ব্রিটিশরা বিচার ছাড়াই ভারতীয়দের গ্রেপ্তার ও কারাদণ্ড দিতে পারত। পরবর্তী প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, 1909 সালে ভাইসরয়ের নির্বাহী পরিষদে নিযুক্ত প্রথম ভারতীয় কে ছিলেন? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, সত্যেন্দ্র সিনহা। 1909 সালে ভাইসরয়ের নির্বাহী পরিষদে নিযুক্ত প্রথম ভারতীয় ছিলেন সত্যেন্দ্র প্রসন্ন সিনহা। ইনি কিন্তু 1909 সালের এই ভারতীয় কাউন্সিল আইন বা মল্লমিন্ট সংস্কারে গভর্নর জেনারেলকে কিন্তু
1909 সালে কিন্তু কাউন্সিল আইন বা মল্লেমিন্টো সংস্কার গভর্নর জেনারেলকে তার কার্যনির্বাহী পরিষদে একজন সদস্য নিয়োগ করার ক্ষমতা দেয়। পরবর্তী প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, 1882 সালের ভার্নাকুলার পেস্ট অ্যাক্ট কে বাতিল করেন? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, লর্ড রিপন। 1882 সালে ভার্নাকুলার পেস্ট অ্যাক্ট বাতিল করেন লর্ড রিপন। পরবর্তী প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে আফগানিস্তানের গুলিতে হস্তক্ষেপ করার জন্য ব্রিটিশ সরকারের পক্ষ থেকে ত্রিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করেছিল? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, লর্ড অকল্যান্ড। নিম্নলিখিতদের মধ্যে লর্ড অকল্যান্ড আফগানিস্তানের বিষয়গুলিতে হস্তক্ষেপ করার জন্য ব্রিটিশ সরকার পক্ষ থেকে ত্রিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করেছিল। এই অকল্যান্ডের সময়কাল ছিল কিন্তু 836 থেকে 842 পর্যন্ত। 1836 থেকে 1842 পর্যন্ত এই অকল্যান্ডের সময়কালটা ছিল। পরবর্তী প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, দ্বিতীয় গোলটেবিল সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 1931 সালে। দ্বিতীয় গোলটেবিল সম্মেলন অনুষ্ঠিত হয় 1931 সালে। এবং তিনটে গোলটেবিল বৈঠকে কে উপস্থিত ছিলেন এটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং এই গোলটেবিল বৈঠকটা কিন্তু 1931 সালের 7ই সেপ্টেম্বর হয়েছিল। 7ই সেপ্টেম্বর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত কিন্তু চলেছিল। পরবর্তী প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, নিচের বিবৃতিগুলি বিবেচনা করুন। 1. সরোজিনী নাইডু ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন। 2. বদরুদ্দিন তৈয়বজি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন। তোমাদের সামনে চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি। অপশন বিটা হয়ে যাবে কিন্তু সঠিক। বদরুদ্দিন তৈয়বজি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন এবং সরোজিনী নাইডু না, এখানে হবে অ্যানি বেসান্ত, কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন। পরবর্তী প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, স্বদেশী আন্দোলনের প্রসঙ্গে বিবৃতিগুলি বিবেচনা করুন। 1 নম্বর, এটি দেশীয় কারুশিল্প ও শিল্পের পুনর্জীবনে অবদান রাখে। 2. স্বদেশী আন্দোলনের একটি অংশ হিসাবে জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয়েছিল। তোমাদের সামনে চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, এ এবং বি, মানে 1 এবং 2 উভয়। এটি দেশীয় শিল্পের পুনর্জীবনে অবদান রাখে এবং 2. স্বদেশী আন্দোলনের একটি অংশ হিসাবে জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয়। বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই 20টি প্রশ্নোত্তর ছিল। 20টি প্রশ্নোত্তরের মধ্যে তোমরা আজকে কটি সঠিক উত্তর দিতে পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং তোমরা যদি এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং তোমরা তোমাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সবাইকে এই ভিডিওগুলো শেয়ার করে দিও, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। এবং তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও আজকে কটি উত্তর সঠিক দিতে পেরেছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।